আমার সাথে খুবই খারাপ ব্যবহার করা হতো। পরাগ ব্যানার্জির মা, এমনকি আমার দেওর পলাশ ব্যানার্জি, তিনজনেই আমাকে অত্যাচার করেছে। হ্যাঁ, তখন অবশ্য পলাশ ব্যানার্জি বিবাহিত ছিল না। আমার গায়ে অবধি হাত দিতে এসেছিল একদিন। মিথ্যে কথা। শপথ বাক্য পাঠ করে আপনি ডাহা মিথ্যে কথা বলছেন। আপনি যে কথাগুলো বলছেন তার সপক্ষে কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাই, প্রমাণ দিন। স্যার, আমার বিপক্ষীয় বন্ধু এই প্রথমবার ভায়োলেন্সের নিশ্চয়ই গল্প শুনছেন না। উনি এই ধরনের কেস এর আগেও করেছেন। যখন ভায়োলেন্স হয়, যা যা ভায়োলেন্স ঘটে ডোমেস্টিক ভায়োলেন্সে, সেই সব কিছুর কি প্রমাণ নিয়ে কেসটা করেছেন? মানে আমি বুঝতে পারছি না, একটা মেয়ের ওপর যখন তার পরিবারের লোকেরা অ্যাটাক করে, তাকে মারে, সেই সময় সে কি ফোন বার করে রেকর্ড করবে সবকিছু? সেটা কি সম্ভব? সে আগে থেকে জেনে যাবে যে তার উপর অত্যাচার হতে চলেছে, কোন পরিবেশে কোন পরিপ্রেক্ষিতে তাকে মারা হবে, সে কি আগাম জানতে পারে? সেটা সম্ভব কখনো? এই প্রশ্নটা আপনার কাছে স্যার। আমরা যখন একজন মহিলার অত্যাচারের কথা শুনি, সেই কথা শুনে এবং তার পারিপার্শ্বিক প্রমাণ নিয়ে সবটা মিলিয়ে নেবার চেষ্টা করি, তাই তো স্যার? মানে আমি যদি ভুল বলে থাকি, আমি মার্জনা চাইবো আপনার কাছে। আরাধনা দেবী, আপনি প্রশ্ন করুন, আর আপনি কথার মাঝখানে কথা বলবেন না। আপনার টার্ন এলে আপনি সাক্ষ্য গ্রহণ করবেন। সরি স্যার, থ্যাংক ইউ। আসলে একটি নিরীহ ছেলেকে ফাঁসানো হচ্ছিল বলে। না, আমি জানি আপনি পরাগ ব্যানার্জির অ্যাডভোকেট, কিন্তু আপনি অ্যাডভোকেসি করতে এসে সত্যি মিথ্যে সবটা গুলিয়ে ফেলছেন। একজন অ্যাডভোকেট হিসেবে আপনার উচিত প্রথম কাজ হলো সত্যের অনুসন্ধান করা, সত্যকে খুঁজে বার করা। আপনি তো আপনার ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন। এটাই কি আপনার ওকালতির প্রথম পাঠ? আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে ওকালতির পাঠ শিখবো না এখানে। না, যদি আপনার পাঠের অভাব থাকে, সেই বিষয়ে আপনার সহকর্মী একটু উপদেশ দিতেই পারেন। এটাতে আপনার মেল ইগোকে হার্ট হতে দেবেন না। স্যার, উনি এই ধরনের কথা বলে মহামান্য আদালতে সময় শুধু নষ্ট করছেন না, আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। অনির্বাণ বাবু, আপনি বসুন। আরাধনা দেবী, আপনি প্রশ্ন করুন। সরি স্যার, আমার মনে হয়েছিল ওনার কথার উত্তরে আমার এইটুকুনি কথা বলা উচিত। শিমুল দেবী, আপনি বলুন আপনার উপর ঠিক কি অত্যাচার হয়েছিল? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আমার কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। ও বাড়িতে শুধুমাত্র আমার পাশে ছিল আমার ননদ। হ্যাঁ, আমার ননদকে ফিজিক্যালি এবং মেন্টালি অসুস্থ বলা হয়, কিন্তু আমি মনে করি সেই সব থেকে সুস্থ। আজ সুস্থ বলেই না সে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে, সুস্থ বলেই না সে তার মায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছে। একদিন পাশে একজনের বাড়িতে গিয়েছিলাম, সেই যাওয়ার অপরাধে আমাকে বাড়ির বাইরে রাখা হয়, দরজা বন্ধ করে রাখা হয়। সারা রাত আমি বাড়ির বাইরে ছিলাম, খেতে অবধি দেওয়া হয়নি আমায়। হ্যাঁ, তখন আমাদের পাশের বাড়ি থেকে আমার খুড়শাশুড়ি এবং খুড়তুতো ননদ এসে আমাকে খাবার দিয়ে যায়। আমি সেই খাবারও খাই না। অনেক লোকে ভিড় করে, পাড়ার লোকজন আসে, কিন্তু না, ওই একদিনে কিন্তু আমার শাশুড়ি মায়ের অত্যাচার কমে যায়নি। অত্যাচার চলতেই থাকে। কথায় কথায় আমি জানতে পারি যে আমার শাশুড়ি মায়ের জীবনে অনেক কাটাছেঁড়া হয়েছে, তার জীবনে অনেক আক্ষেপ ছিল। সেই কারণে উনি আর একটি মেয়ের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। উনি যেটা পাননি সেটা উনি অন্য কাউকে দিতে চাননি। কিন্তু হ্যাঁ, পরে আমার শাশুড়ি মায়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, তাই তারপরে অত্যাচারের পরিমাণটাও কমে যায়। কিন্তু দুই ভাইয়ের অত্যাচার চলতেই থাকে, পরাগ ব্যানার্জি এবং পলাশ ব্যানার্জি। দুজনের অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠি। তার সাথে পরাগ ব্যানার্জির নৈশ অত্যাচার তো স্বামী স্ত্রীর মধ্যে চলতেই থাকে। প্রত্যেক রাতে আমাকে ধর্ষিত হতে হয়। এই যন্ত্রণার কথা আমি নিজের মুখে বলতে পারবো না,
যতবার এই কথা আমি নিজের মুখে বলবো না, ততবার আমি নিজেই মাটির সাথে মিশে যাব। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি ঠিক কি বলতে চাইছি। অনেক সহ্য করার পর একদিন রক্তাক্ত অবস্থায় আমি ও ঘর ছাড়ি, আমার স্বামীর ঘর ছাড়ি। তারপর আমি আমার ননদের ঘরেই ছিলাম, কিন্তু তার মধ্যেই পরাগ ব্যানার্জির একজন বান্ধবী হয় প্রিয়াঙ্কা নামে। আমার সাথে ডিভোর্স হওয়ার আগেই কিন্তু। অনেকবার জানেন তো, এই পরাগ ব্যানার্জিকে আর প্রিয়াঙ্কাকে আমি ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। পরাগের সাথে সাথে প্রিয়াঙ্কাও সমানভাবে আমার ওপর অত্যাচার শুরু করে, আমাকে নানান খারাপ কথা বলতে শুরু করে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমার ও বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল। দুটো কারণ ছিল যে কারণে আমি ও বাড়ি ছেড়ে যেতে পারিনি। প্রথম কারণ, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ির লোক ভাবে যে বেড়াল পার করছে, তাই ফিরে যেতে চাইলেও তাদের ফিরিয়ে নেয় না। আর দ্বিতীয় কারণ হলো, আমি আমার অসুস্থ ননদ এবং বয়স্ক শাশুড়ি মায়ের কথা ভেবে ও বাড়ি থেকে বেরোতে পারিনি। ওই কদিনের মধ্যে আমি ওদের ভরসা হয়ে উঠেছিলাম। আর ওই যে ওখানে বসে আছে ওরা তিনজন আমাকে একেবারে বোনের মতো আগলে রেখেছিল। আমরা এই কজন মিলে একটা কালচারাল ট্রুপ তৈরি করি। আমরা এদিক ওদিক অনেক প্রোগ্রাম করতে থাকি, আমাদের নামও একটু একটু ছড়িয়ে পড়ে। সেই সব কারণেই আর ও বাড়ি থেকে চলে আসতে পারিনি। আর তাছাড়া আইনে তো আছে, ডিভোর্সের পরেও একটা মেয়ে যদি চায় তার স্বামীর বাড়িতে থেকে যেতে পারে। আমিও ছিলাম, আর আমার শাশুড়ি মা আর আমার ননদ অন্তর থেকে চেয়েছিল যে আমি ওদের সঙ্গেই থাকি, ওদেরকে ছেড়ে যেন আমি কোথাও না যাই, ওদের সঙ্গে থেকে ওখান থেকেই যেন আমি লড়াইটা করি। ডিভোর্স হওয়ার পরেই 7 দিনের মাথায় আমার এক্স হাজবেন্ড মানে পরাগ ব্যানার্জি ডিসিশন নেয় যে ও আবার বিয়ে করবে। আমি ও বাড়িতেই যেহেতু ছিলাম, পরাগ ব্যানার্জি আমাকে নেমন্তন্নও করে। ও বলে যে ও বাড়িতে যখন আছি, যখন একটা অনুষ্ঠান হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে ওর উচিত আমাকে নেমন্তন্ন করার। এবং আমিও মনে করি যে ও বাড়িতে যখন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, ওই অনুষ্ঠানে আমিও অংশ নেব। তাই আমি কিন্তু সমস্ত কাজ করি, গায়ে হলুদের কাজও করি। কিন্তু গায়ে হলুদ হওয়ার আগে আমি কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়েছিলাম আমার শাশুড়ি মা আর আমার ননদের সঙ্গে, যেই মুহূর্তে ওই দুর্ঘটনার কথা আমরা জানতে পারি। বল না, কার জন্য তুমি? হ্যাঁ, বেশি বেশি একদম বউটাকে বাবাই থেকে তাই দিয়ে ভেবে করে কান্না করা হচ্ছে বেশি। এখন কোথায় আনন্দর খবর, একটু আনন্দ মজা করবে তা না, ভেবে করে বসে বসে কাজ। কোথায় কাঁদলুম? কাঁদছি না, ভালো খবর তাই তোকে জল আসে রে। আমি তাই ভাবি পুতুল, হ্যাঁ, তোর এমন কপাল, এমন রাজ কপাল তোর হবে। পুতুল রে, বলছিলাম যে সেদিন ওই তোর 2 দাদা ওইভাবে বলার পর, ছোট তো আর আসছে না, তুতুলটাও আসছে না, এতখানি একটা ভালো খবর আমার তো তাদের জানাতে ইচ্ছে করছে। আমি তোকে এই শরীরে একা ফেলে যাই কি করে বল দেখি, খবরটা তাদের দিই কি করে আমি জানি না বাবু। আর বাবা, মাসুমশাই আমার জন্য ওষুধ কিনে এনে গেল না কালকে, আমি তো ওষুধ খেলাম একটুখানি, আর আজকে একটুখানি ওষুধ খাবো, তারপর যখন
ঠিক হয়ে যাব, সুস্থ হয়ে গেলে আমি নিজে যাবো দেন করতে করতে কাকুমনির কাছে, টুটুর কাছে, তারপরে কাকিমার কাছে গিয়ে বলে আসবো। হ্যাঁ, আমি ওদেরকে এই বাড়িতে নিয়ে চলেই আসবো টেনে টেনে। ও মামা শোন না, আমি একটু পাড়ায় গিয়ে বাইরে বাইরে সবাইকে একটু বলে আসবো আমার কি মজা। না 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 না, শোনো শোনো মা, শোনো, পাড়ায় যাওয়া দরকার। এই দেখো আবার আসছে। পাড়ায় যাওয়ার দরকার নেই মা, পাড়ায় গিয়ে বলে কি হবে লোককে, এখন বলার দরকার নেই। কেন? যারা পাড়ায় বলেছিল আমার কোনোদিন বিয়ে হবে না, আমার চিরশত্রুর, তাদের একটু বলে আসি। আর আমাদের বিপাশা শিষ্যা, ওদের একটু বলে আসি আমার বিয়ে হবে, তাহলে ওরা আমার বউকে একটু বলে দেবে। বলে কি হবে? বলে সে কি এখন আসতে পারবে নাকি? কেন আসতে পারবে না? শিষ্যা তো বললো রায় বেরোলে বোঝা যাবে কে দোষী আর কে নির্দোষী। তো আমার বউ যদি ছাড়া পেয়ে যায়, তাহলে আমার বউ আসবে না কেন? সত্যি তো কে কাজটা করলো বল দেখি, কে বিষটা খাওয়ালে? বলছিলাম যে ওই পলু, সে কি নিজের দাদাকে বিষ খাওয়াতে পারে? কেন? তোমার গুণধর ছোট বৌমা আছে না, সে তো বিষ খাওয়াতে পারে, তাই না? আচ্ছা আমি না বুঝতে পারছি না, জানিস তো, তোরা বলছিস ঠিকই, কিন্তু সে কেন খাওয়াতে যাবে বলতো? তার কি স্বার্থ আছে? সবচেয়ে বড় কথা, সেই তো নিজে বিয়েটা ঠিক করেছিল না। আমি জানি না, আমি তো সবার কাছে শুনে টুনে আমার কিরম মনে হয়েছিল, তাই তো আমি কোর্টে গিয়েও পরিষ্কার করে বলতে পারলাম না রে পুতুল। আমি পরিষ্কার করে বলতে পারিনি যে আমার বৌমা নির্দোষ। আমার তো তখন মনে হয়েছিল যে হয়তো পরাগের উপর রাগ করে বৌমা এ কাজ করলে কিনা। পলু তো নিশ্চয়ই এই কাজ করতে যাবে না, সে কি তার নিজের দাদাকে নিজে বিষ খাবে? পলু করতে পারেনি রে। একটা পলু পলু করো না, পলু সঙ্গে বাতি দেবে একদম বেশি করে। পলু 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 পলুর কথাই তো বলে এসেছো তুমি যে আমার বউটা অন্যায় করেছে, ভালো মেয়েটাকে তুমি দোষী করে এসেছো। এখন দেখতে পাচ্ছ তো পলু কি করে তোমার সাথে? তোমাকে পাত্তাও দেয় না, তোমাকে পুজো দেখে নেকো। এই পলুই একদিন তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাড়ি দেবে ঘর থেকে। তখন দেখো আমার কথাই ঠিক হয় কি না। কি জানি, ঠাকুর জানেন, ঠাকুর জানেন, ঠাকুর জানেন আমি ভুল করলাম কি না। কিন্তু এই কথাও তো সত্যি যে সে মেয়েকে আমি বড্ড ভালোবেসেছিল, এটাও তো ঠিক। ভালোবেসে ছিল, আহ গো কত ভালোবেসে ছিল এমনি আমার বউকে। ভালোবাসলে কেউ এমন দ্বারা কাজ করতে পারে? হ্যাঁ, তুই গিয়ে ওর নামে কেন সাক্ষী দিয়ে এসেছিস শুনি? হ্যাঁ, মেয়েটা কত কষ্ট পেলো, কত শাস্তি পেলো। হ্যাঁ, কেউ করে এমন কাজ? সব তো আমি জানি। পাড়ায় তো চিৎকার পড়ে গেছে, আবার এখানে বসে বসে বেশি কথা বলছে। আমি আর কদিনই বা বাঁচব? লোকে আমার নামে ছিচিকের করুক আর যাই করুক, আমি সেসব কারো তুলবো না, আমি জানতে চাই না সমস্ত। তবে একটা কথা পুতুল, তুমি বুঝতে পারবে কিনা আমি জানি না, বউ যদি নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যায়, তাহলে এই জগতে আমার চেয়ে খুশি আর কেউ হবে না, কেউ না। স্যার, আপনি সমস্ত কথাই শুনলেন। একজনের কথা বলা বুঝিয়ে দেয় সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। ওনার ওপর যা যা অত্যাচার হয়েছে তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে, সেই প্রমাণ আমি আপনার কাছে জমা দিয়েছি। স্যার, ওনার কথা বলার ভিত্তিতে আমার মনে কিছু প্রশ্ন জাগছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাক্ষ্য গ্রহণ শুরু করব। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। আপনি বলুন, শতদ্রু মিত্র আপনার কে হন? বন্ধু। বাহ, বন্ধু। তা বলছি, আপনি তো আপনার অত্যাচারের কাহিনী আমাদের সকলকে বললেন,
ইভেন পাড়ার বউদের কথাও বললেন, যারা আপনাকে বোনের মতো ভালোবেসে আশ্রয় দিয়েছিল। কই আপনার ওই বন্ধুর কথা তো বললেন না? আপনার এই ক্রাইসিস পিরিয়ডে উনি কি আপনাকে কোনো রকমভাবে সাহায্য করেননি? একজন বন্ধু একজন বন্ধুর বিপদে যেভাবে সাহায্য করে, ও আমাকে ঠিক সেইভাবেই সাহায্য করেছে। আমি কি সেই কথা অস্বীকার করেছি? প্রশ্নের উত্তরে প্রশ্ন নয়, যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। সাহায্য করেছিলেন কি করেননি? করেছি। তা আপনার অত্যাচারে উনি ঠিক কিভাবে আপনাকে সাহায্য করেছে সেটা একটু বলবেন? আমাদের যে কালচারাল ট্রুপটা ছিল, উনি বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম দিয়েছেন। স্যার, আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে শিমুল ব্যানার্জি, তার তখনও ডিভোর্স হয়নি, অথচ সেই অবস্থাতে উনি তার পুরনো প্রেমিকের সাথে সমস্ত রকম যোগাযোগ রেখেছিলেন। স্যার, একটি মেয়ে তার অত্যাচারের কথা বলছেন, তার উপর দিয়ে কি মানসিক টর্চার করা হয়েছে, শারীরিক টর্চার করা হয়েছে, সবকিছু বলছেন, অথচ সন্তর্পণে উনি যে তার পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক রেখে গেছেন সেটা কিন্তু উনি অ্যাভয়েড করে গেলেন। ইনফ্যাক্ট আমার বিপক্ষীয় বন্ধু, উনিও পুরো ঘটনাটা সারফেসে আনলেন না। তার কারণ খুব স্পষ্ট, এটা যদি সবাই জেনে যায় তাহলে ওনারা কেসটা হেরে যাবেন। কিন্তু স্যার, আমি তো সত্যান্বেষী, তাই আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে যেটা সত্য সেটা আপনার সামনে উপস্থাপন করবে। তাই এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে শিমুল ব্যানার্জি বিবাহিত থাকা সত্ত্বেও ওনার পুরনো প্রেমিকের সাথে সমস্ত রকম যোগাযোগ রেখেছিলেন। আরাধনা দেবী, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? অফকোর্স বলার আছে স্যার। স্যার, আমরা এমন কোনো পৃথিবীতে বাস করি না যেই পৃথিবীতে আমার সাথে যদি কারো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং পরবর্তীকালে যদি বিয়ে হয়ে যায়, তাহলে তার সঙ্গে স্বাভাবিক সম্পর্কটুকুনি রাখা যাবে না। শতদ্রু এবং শিমুল বন্ধু ছিল, দুজনে একই কলেজে পড়তো, এক ইয়ারের ছাত্রছাত্রী। অনেকদিন ধরে বন্ধুত্বের মধ্যে প্রেম ভালোবাসা আসতেই পারে, এবং পরবর্তীকালে সেই প্রেমের সম্পর্ক পরিণতি না পাওয়ার পরেও তাদের বন্ধুত্বটা মুছে যায়নি। শিমুল এবং শতদ্রুর মধ্যে বন্ধুত্বটা ছিল, সেটা কখনো শিমুলও অস্বীকার করেনি, শতদ্রু অস্বীকার করেনি। একজন মানুষের প্রেম চলে গেলে সে শত্রু হয়ে যায় তা তো নয়। আমার বিপক্ষীয় বন্ধু যদি মধ্যযুগে কথাবার্তা বলে নিজেকে ছোট করেন, তাহলে তার দায় নিজের, আমাদের কারণ নয়। স্যার, সত্যি কথা বলে নিজেকে ছোট করতে হয়, এটাই বোধহয় আমার বিপক্ষীয় বন্ধুর অভিমত। এনিওয়ে, তাও তো আমি সত্যি কথা বলবো, সত্যি কথা থেকে উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনি বলুন, আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে থাকতেন তখন শতদ্রু মিত্র আপনার সাথে দেখা করতে আসতেন কিনা? আর যদি এসে থাকতেন তাহলে কেন আসতেন? উত্তর দিন। এরকম কখনো হয়নি যে বাড়িতে কেউ ছিল না অথচ শতদ্রু এসেছে, এরকম হয়নি। তাহলে আপনি ওইভাবে ব্যভিচার করার সুযোগ পেলেন কি করে? যেদিন আপনাকে হাতে নাতে ধরা হলো সেদিন তো পলাশ ব্যানার্জি, প্রতীক্ষা ব্যানার্জি আপনাকে হাতে নাতে ধরেছিলেন। সেদিন কি আপনার বাড়িতে লোকজন ছিল না? তার মানে লোকজন থাকা সত্ত্বেও আপনি... ধরা পড়ার তো কিছু নেই, আমি তো কোনো অন্যায় করিনি। আমার বন্ধু বাড়িতে এসেছিল, হ্যাঁ, তাকে আমি মিষ্টি খাইয়েছি। দেখার পারসেপশনটা না আলাদা, যে যেভাবে দেখতে চায় সে ঠিক সেইভাবেই দেখে। ওইভাবেই দেখতে যাওয়া হয়েছিল, আসলে একটা ইস্যু তৈরি করেছিল যাতে পরাগ ব্যানার্জি আমার নামে স্ক্যান্ডেল করতে পারে। সেই কারণে পরাগ ব্যানার্জিকে স্কুল থেকে আগেই ডেকে আনা হয়। আর যদি সত্যি পরাগ ব্যানার্জি আমার সাথে শতদ্রু মিত্রকে সন্দেহ করত, তাহলে কেন বলুন তো শতদ্রুর মিত্র অফিসে গিয়েছিল? কেন তার ভাইয়ের বিয়েতে তাকে নেমন্তন্ন করেছিল? কেন তাকে জোর করে নিয়ে আসা হয়েছিল তার ভাইয়ের বিয়েতে? কিসের জন্য? জিজ্ঞেস করুন না। এর উত্তর আমি দিচ্ছি স্যার। শতদ্রু মিত্রকে চোর অপবাদ দেওয়ার জন্য ওই বাড়িতে ডাকা হয়েছিল। তার ব্যাগের মধ্যে সমস্ত গয়না ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে পরীক্ষায় ধরা পড়ে শতদ্রু মিত্র এবং শিমুল দেবী এই বিষয়ে একেবারেই সম্পৃক্ত ছিলেন না। তার প্রমাণ আমরা পেয়েছি। আমার ভালো মানুষ বউটাকে ওখানে আদালতে গিয়ে সামনে দোষী করে এসে এখন উনি ভালো মানুষই দেখাচ্ছে। তো ভালো মানুষের কোনো দাম নেই আমার কাছে, এত কথা বলতে হবে না। এই বুড়ি, শোন না, শোন। আবার কি হলো? আমার মতো খারাপ তো আর কেউ নেই।
জগতে তো আমার চেয়ে খারাপ কেউ নেই না তোমার কাছে। আমার কথা শুনলে তো তোমার গা জ্বলে যায়। ছাড়ো। তা হবে কি করে? তুমি খারাপ কাজ করলে তুমি খারাপ মানুষই থাকবে, ভালো মানুষ হতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আমার মা শোনো, বলছি কি যে আমার শ্বশুর বাড়িতে কে কে আছে রে? কি করে জানবো বল দেখি? হ্যাঁ, কাল তো ও ছেলে বলেছে আমাদেরকে যেতে, তোকে নিয়ে যেতে বলেছে। তখন গিয়ে আলাপ পরিচয় হবে, তবে তো জানতে পারবো না তারা কে কে আছে, কেমন মানুষ সবটা। তোমার ভাইয়েরা তারা তো কেউ যাবে না, এই ছোট ভাইয়ের বউও যাবে না, সব এক কাট্টা হয়ে আছে। এই বিয়ে নাকি তারা দেবে না। কি না, ওই ছেলের নাকি বদ উদ্দেশ্য আছে। যেতে হবে না। যা বলে বলুক কি, যা 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 খুশি বলে বলুক কি, আমি ওসবে কান দেবো না। আমার মেয়ের কপালে যা আছে তাই হবে, ব্যাস বলে দিল। আমি ওসব শুনছি না। এত বড় একখানা সুযোগ যখন জীবনে এসেছে, সেই সুযোগ তো আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। ঠাকুরের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি গো মা, ঠাকুর আমার পুতুলটা যেন খুব সুখী হয়। তুমি যখন তার এমন একটা বিয়ে ঠিক করিয়ে দিয়েছ, আমার মেয়েটার জন্য তুমি যখন এতই করলে, তাহলে দেখো আমার মেয়েটা যেন সুখী হয়, জীবনে কোনো দিন যেন তার কোনো কষ্ট না থাকে। স্যার, এই যে প্রমাণের কপি আমি আপনাকে দিলাম। স্যার, যাই প্রমাণ হয়ে যাক না কেন, একটি বিবাহিত মহিলা তার স্বামীর সাথে সমস্ত সম্পর্ক জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে যদি একটি পরপুরুষের সাথে সম্পর্ক করে, হতে পারে সে তার পুরনো বন্ধু, স্বামী কিন্তু সেটা কখনোই মেনে নিতে পারবে না। শিমুল দেবী, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? দিনের পর দিন আমার ওপর যখন শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে, তখন শতদ্রু মিত্র আমাকে বলে যে এই বিবাহ থেকে অব্যাহতি নিতে। কিন্তু সেই সময় আমি শতদ্রু মিত্রকে কি বলেছিলাম সেটা শতদ্রু মিত্রই ভালো বলতে পারবে। ও তো এখানে উপস্থিত আছে, তাই আপনারা যদি দয়া করে ওর সাথে একটু কথা বলে নেন, আপনারা জানতে পারবেন।